আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আসলে খুব কাছাকাছি চলে আসছি। কোথায়? পরীক্ষার রাত পোহালেই পরীক্ষা, তাই না? ভোর হয়ে গেল, তাই না? এখন উঠতে হবে। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। আমাদের আলোচনাগুলো আমরা আসলে সেভাবে করার কখনো চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা ভাবনা করি ওই মাদকাসক্ত ব্যক্তি, যেমন গল্পটা একটু না করলেই নয়। যেমন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক, তিনি ওই লালন শাহের যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান উপলক্ষে একটা মত বিনিময় সভার আয়োজন করেছিল অনুষ্ঠান হওয়ার আগে। সেখানে একজন আইনজীবী বলেছিল যে, স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা কি? যে স্যার, যদি গাঁজা খাওয়ার অনুমতিটা দিতেন তাহলে ভালো হতো। তো তখন উনি খেপে গেছিলেন। এখন বিষয়টা তো, আমাদের এই লোকজন এত গাঁজা খেয়েছে যে তারা সঠিকটা পড়তে চায় না, ওই গাঁজার গন্ধেই ঘোরে। আমি বলে লাভ কি? তো এই জন্য পড়াশোনা এমন একটা জিনিস, তাকে এটা গাজার মতো নেশা করতে হবে। নেশা করলে সে ভালো করতে পারবে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা এখন সাজেশন, আসলে সাজেশন এমন একটা জিনিস, অন্ধকার ঘরের সাপ সারা ঘরেই সাপ। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, যেমন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো কি। এখন এই গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আইনগত অধিকারগুলো আছে, আমরা যদি এখন দেখি, এক এক গাইডে এক এক রকম লেখছে, তাহলে কি আমি গাইডের ভাষা লিখবো, না আমার সঠিক যে ধারাটা আমি সেটা লিখবো? কি হলো যে, আমাদের এই যে প্রশ্নটা চলে আসলো, সেটা হলো কি, একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার গুলো কি কি। তো এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আইনগত অধিকার গুলো আছে, আমরা এখানে বিভিন্ন ধারা দিয়ে থাকি। এখন এখানে, আচ্ছা, আসাদুজ্জামান, আসাদুজ্জামান, কি শুনতে পাচ্ছ আমাকে? বলে লাভ নেই এসব। সালেহ আহমেদ, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো কি কি? নাই, শেষ। মিজান, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো কি? সংবিধানের 33 স্যার। তার সংবিধানে 33। এখন জানি তুমি না। সংবিধানের 33 আলোচনা করতেছো, মানুষ তো অনেক কিছু দিয়ে থাকে আসলে। এই জন্য বললাম না, পড়াশোনার দিকে মনোযোগ হতে হবে। এমসিকিউ পাশ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু লিখিত পাশ না করলে, পাশ তুমি করবা, সবার পিছনেই থাকলে লাভ হলো কি? যাই হোক, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত যে অধিকার, সেখানে কুখ্যাত সন্ত্রাসী হোক কিংবা চুরি মামলায় গ্রেপ্তারকৃত আসামির অধিকারগুলো হোক, কিংবা হত্যা মামলায় হোক, সংবিধানের 33 অনুচ্ছেদে বলা আছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাযথ যথাযথ শীঘ্র, অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাশীঘ্র তার গ্রেপ্তার কারণ না জানিয়ে তাকে পুলিশ প্রহরায় আটক রাখা যাবে না। এরপরে বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে। এরপরে বলছে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। এরপরে বলছে যে কোনো কিছু অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এরপরে যে বিষয়টা বলছে, যে গ্রেপ্তারকৃত এবং প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান থেকে এই সময়টা বাদ দিয়ে তাকে আদালতে প্রেরণ করতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে অতিরিক্ত কাল পুলিশ প্রহরায় আটক রাখা যাবে না। এটা হলো একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার। আসলে সর্বোপরি আমরা যে উত্তরগুলো দিতে চাই, সেখানে আমরা কি করি, আমরা ধারায় ভর্তি করে রাখি। আমরা এতগুলো ধারা দেব না। আমার কথা কি বোঝা গেছে, না বোঝা নাই? তাহলে বুঝতে গ্রেপ্তারকৃত পারছি স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আইনগত অধিকারের কথাগুলো এখানে বলা আছে, সেখানে যে বিষয়টা বলেছে সেটি হলো যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, প্রথমে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার গ্রেপ্তার কারণ অবগত করতে হবে, এবং কারণ অবগত না করে কোনো অবস্থাতে তাকে পুলিশ প্রহরায় আটক রাখা যাবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার পরিবার পরিজনের সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে, তার মন মতো আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে। এরপরে বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ প্রহরায় আটক রাখা যাবে না, এবং বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে। তাহলে
যখনই প্রশ্ন আসবে যে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো কি, আলোচনা করুন, আমরা যে কাজটা করে থাকি এখানে আমরা অনেকগুলো ধারা দিয়ে থাকি, এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক না। কি আমার সাথে কারো দ্বিমত থাকলে বলতে পারো যে স্যার এটা দেবো কেন, কেন দেব না? কারো কোনো কিছু আছে জানার এখানে? না, সব ঠিক আছে স্যার। গ্রেপ্তারে স্যার সংবিধানে কি অনুচ্ছেদ দিব না ধারা দিব স্যার? অনুচ্ছেদ বলা হয় এখানে। স্যার, হ্যাঁ, এই যে এই সংবিধানের 33-এর সাথে এই যে 46 A B C D এগুলো সংযোজন একটাও করে হবে যে না। এগুলো না, সব মিলে যায় স্যার, শুধু আমি মেমোরেন্ডাম কথা কথা। বলি, যখন সর্ব ক্ষমতাধর আইন হলো সংবিধান, কাজে কাজে সংবিধানে বলা আছে 46-এর ABCD, এইগুলো তো সংবিধান থেকে করছে। কিন্তু গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার সেটা না, এখানে বলা হয়েছে তুমি গ্রেপ্তারকালীন সময় কি কি ব্যবস্থা গ্রহণ করবা, কি তোমার দায়িত্ব, ওইটার সাথে এটার কোনো মিল নাই। কি ফারুক, মনে থাকবে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। যদি উইদাউট বুকে প্রশ্ন আসে কোনো রকম লেখবা। ওই বর্তমান পরিস্থিতির কারণে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আসামি কোর্টে উঠলে পিঠায়, কেউ কেউ ডিম মারে, কেউ আন্ডা মারে, কেউ ঘুষি মারে, বোঝো নাই? কিন্তু গ্রেপ্তারকৃত আসামির একটা আইনগত অধিকার আছে, সে কি কি পাবে, এটাই হলো বিষয়। যাই হোক, কারো কোনো মন্তব্য আছে এই প্রশ্ন নিয়ে? আছে? না, না স্যার, ভালো বলছেন স্যার, ঠিক আমরা আছে। চলে যাই, জামিন মঞ্জুর করার অধিকার কার? জামিন মঞ্জুর করার অধিকার কার? আদালতের স্যার। আদালতে। আদালতের। কার এটা, মনির? আচ্ছা স্যার। মনির, কার অধিকার? জামিন মঞ্জুর করার অধিকার জামিন তো স্যার। আসামির, আসামির স্যার, কিন্তু মঞ্জুর করবে তো আদালত। কি কথা বলো না কেন? মাথা নষ্ট। কোর্টে চাকরি করে কি করো মিয়া, ঘোড়ার ডিম? জামিন কে দেয়? আসাম কোর্টের যিনি বিচারক তিনি তো জামিন আদালত দেন দেয় নাকি? জামিন। আদালতের। আচ্ছা, আমরা আদালতে লিখলাম, ভালো কথা। আচ্ছা, ভালো কথা। কোন কোন ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন মঞ্জুর করতে পারেন? 196, 97 ধারা। 169। 169 পারে স্যার। 57 পরে। এই বোকাস কোম্পানি ইসাহাক বাদ, ওটা 97 না, আগে পড়ো ভালো করে। আমরা বলি, সেটা হলো যদি এরকম প্রশ্ন আসে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে পারে, আসলে জামিন মঞ্জুরের ক্ষেত্রে ধারা দেওয়া হয়েছে 169। অর্থাৎ মামলার আসামিকে, যাকে আপনি গ্রেপ্তার করেছেন, তাকে আপনি জামিন দিতে পারবেন। 496, 497। 496 বলা হয়েছে জামিনযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন মঞ্জুর। 497 বলা হয়েছে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন মঞ্জুর। কে দিতে পারবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ দিতে পারবেন। তো এই ক্ষেত্রে কোন ধরনের আসামিকে জামিন দিতে পারবেন? যে আসামিটাকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন। তার মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দেওয়ার এখতিয়ার রাখেন CRPC-র 169, 496, 497 ধারায়। তো 169 হলো মামলায় গ্রেপ্তারকৃত আসামি, 496, 497 ধারা হলো কি, বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করেছেন তাকে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কি আলমগীর হোসেন? জি স্যার, ঠিক আছে স্যার। আবার ওই পরীক্ষার সময় ভুল করে আবার 6 মাস দেখা সাক্ষাৎ করবে না, ফোনও দিবে না, তা কিন্তু হবে না। না স্যার, পরীক্ষার সময় তারা আসলে ঠিকঠাকই স্যার, কিন্তু ভিতরে বিস্তারিত যে লিখতে পারি না, এটাই সমস্যা স্যার। লিখতে হবে তো, ভাই আমরা তো লেখার স্যার চেষ্টা দুই না করো। লাইন স্যার। দুই লাইন লিখতে লিখতে অবস্থা স্যার, 2 লাইন লিখতে চলে আসি। 2 লাইনের কারোরই তো অবস্থা খারাপ। ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর পিতৃত্বের দায় কিভাবে নিরূপিত হবে? ধর্ষণের ফলশ্রুতিতে যে শিশুটার জন্ম হয়েছে তার পিতৃত্ব কিভাবে নির্ধারণ করা হবে? সাইফুল, স্যার, কত ধারা এটা? স্যার নারী শিশু 13 ধারা। কি করতে হবে? স্যার নাল বন্ধ পিতৃত্ব করে নির্ধারণ করবো সাউন্ড স্যার কম আছে। 32-এর ক স্যার, ডিএনএ এর মাধ্যমে স্যার।
বোরান 32 কম মিয়া, এটা স্যার 13 ধারা কি বলা আছে? যে ধর্ষণের ফলশ্রুতিতে যে শিশুটা জন্ম লাভ করেছে সে তার কার তত্ত্বাবধানে বড় হবেন? মাথা তত্ত্বাবধানে স্যার। মাতা কিংবা তোমরা সাউন্ডটা বন্ধ করো, সাইফুল। মাতৃ তোমার এখানে একটু মানুষের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তত্ত্বাবধানে। অর্থাৎ ধর্ষণের ফলশ্রুতিতে যে শিশুটার জন্ম হবে সে কার তত্ত্বাবধানে থাকবে? তার পিতা মাতা বা মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তাই না? আচ্ছা, জি স্যার। ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশুর ব্যয়ভার কে বহন করবেন? রাষ্ট্র স্যার। রাষ্ট্র রাষ্ট্র বহন। স্যার। এই রাষ্ট্র। ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশু সে যদি ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সে যদি নারী হয় তাহলে কতদিন পর্যন্ত তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবেন? 21 স্যার, বছর বিবাহ না বিবাহ না পর্যন্ত হবে। স্যার। বিবাহ না পর্যন্ত। আর ছেলে হলে? 21 21 বছর স্যার। বছর পর্যন্ত। 21 আর বছর। পঙ্গু হলে? স্বীয় ভরণ পোষণ অর্জন না করা পর্যন্ত। তাহলে কি আমরা বুঝতে পারছি? জি স্যার। টোটালি 13 ধারার প্রশ্ন। আমি একটা কথা বলি নেই, একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আইনগত অধিকার, এখানে কেউ যদি ওই তাকে এতটুকু জায়গা দিতে হবে, ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, মারা যাবে না, ধরা যাবে না, এগুলোর কোনো কিছু নাই। আপনি মারবেন অপরাধী, এটা আইনগত অধিকার। অর্থাৎ সংবিধান হলো আমাদের সবচেয়ে বড়। একজন গাইডে 40টা ধারা দিচ্ছে, আমরা দেবো না। কথা ক্লিয়ার? গতবার তো তাই স্যার, গতবার তো তাই দিছি স্যার আমরা স্যার। তাই দিয়ে এই লাভ কি? 20টা ধারা দিছি, বাবা 20টা করে ধারা কি দিছি 20টা স্যার। ধারা দিবা? তার কি থাকার জায়গা দিতে হবে, কি দিতে হবে, আইনজীবী, খাবার দিতে হবে। আইনজীবী, এগুলো লাভ নেই, বাদ দাও। আচ্ছা, পুলিশ কর্তৃক ধর্ষণের ক্ষেত্রে আইনের বিধান কি? একজন পুলিশ যদি কোনো নারীকে ধর্ষণ করেন সেক্ষেত্রে আইনের বিধান কি? কিভাবে লিখবো আমরা এই প্রশ্নের উত্তরটা? বলতে পারবা কেউ? কিভাবে লিখবো? পুলিশ কর্তৃক ধর্ষণের ক্ষেত্রে আইনের বিধান কি? কিভাবে লিখবো আমরা? কি কারো বলার নাই? স্যার, নারী শিশু আইনের নারী ও 9-এর 1 শিশু ধারায় উল্লেখ আছে স্যার, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি পুলিশ হোক আর যেই হোক। তোমাকে বলতে হবে যে এখানে লিখতে হবে একজন জনসাধারণ কোন নারীকে ধর্ষণ করলে যে ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন, একজন পুলিশ সদস্য ধর্ষণ করলে ওই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। তার মানে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী জনসাধারণ করলেও যেটা, পুলিশ করলেও সেটা। যাও, এখানে আবার ভুলে আবার 9-এর 5 দিও না। ফটোগ্রাফি দর্শনের এবং ক্ষেত্রে ভিডিও কি? জি স্যার, দর্শনের ক্ষেত্রে পুলিশ এবং পাবলিক আলাদা কোনো ধারা নাই, একই হবে স্যার। আচ্ছা, ফটোগ্রাফি এবং ভিডিও কোন আইনের আদালতে গ্রহণযোগ্য? প্রয়োজন নাই আমাদের। বিশেষজ্ঞের মতামত। বিশেষজ্ঞ ভালো করে বোঝো, তৃতীয় পক্ষের সাক্ষী কে? একজন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেন, বা বা এক্সপার্ট ওপিনিয়ন, আর একটা হলো পারদর্শী সাক্ষীকে। কত ধারা ফারুক এটা? স্যার 45 ধারা। গুড, 45 ধারা। আচ্ছা, ডিজিটাল মাধ্যম পরীক্ষা নিরীক্ষা করে কি একজন বিশেষজ্ঞ মতামত দিতে পারেন? পারে স্যার। কত ধারায়? স্যার এটা নতুন সংশোধনী আসছে সেটাও স্যার, 45। 45, সেটাও 45, জি স্যার। সেখানেও 45 চলে আসছে। তাহলে ভালো কথা, আমরা বুঝলাম। আচ্ছা, একজন ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে মর্মে, একজন ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে মর্মে তার পরিবারবর্গ থানায় জানিয়েছেন। আসলে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটা যে বিষপানে আত্মহত্যা করেছেন এ সংক্রান্তে কোন ব্যক্তির মতামত আদালতে গ্রহণযোগ্য? বিশেষজ্ঞ। একজন ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন, তাহলে এটা পরীক্ষা নিরীক্ষা করে কে রিপোর্ট দিতে পারেন? বিশেষজ্ঞ, তাই না? বিশেষজ্ঞ। প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে? এটা কত ধারা?
62 63 স্যার। 62 63 স্যার। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? মূল দলিল স্যার সাক্ষী দ্বারা সাক্ষ্য আইনের 62 ধারার মূল দলিল আদালতে প্রদর্শন করাকেই প্রাথমিক সাক্ষ্য। অর্থাৎ মূল দলিলটাই প্রাথমিক সাক্ষ্য। আচ্ছা, মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে, বা সেকেন্ডারি সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য কাকে বলে? ফটোকপি অনুলিপি। সাক্ষ্য আইনের মূল 63 দলিলের ফটোকপি, অনুলিপি, তাই না? ছায়ালিপি, জাবেদা নকল জাবেদা নকল, তাই তো? যার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তাহলে কত ধারা এটা? 63 ধারা। আচ্ছা, মৃত ব্যক্তির সাক্ষ্য কি আদালতে প্রাসঙ্গিক? কত ধারা? 32 ধারা। 32। মৃত ব্যক্তির সাক্ষ্য কত ধারা? 32-1। এই 32-1-এ একটা প্রশ্ন আমরা বলি নেই, যে প্রশ্নটা আমাদের পরীক্ষার্থীগণ ভুল করেছিল। ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে গন্ডগোল, এক ভাই আর এক ভাইকে মারছে ইচ্ছে মতো। ভাই অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসার পর তার জ্ঞান ফিরেছে। তো জ্ঞান ফিরলে সে তার এই গুরুতর আঘাতের কারণ বা সে মৃত্যুর কারণ সম্পর্কে বর্ণনা করেছে। সেখানে ডাক্তার ছিলেন, সাব ইন্সপেক্টর ছিলেন, সেখানে নার্স ছিলেন, ঝাড়ুদার ছিলেন, কেউ তার জবানবন্দি লিপিবদ্ধ করে নাই। এ ধরনের বক্তব্য দেওয়ার পর লোকটি মারা গেছে। আসলে এটা কি আদালতে গ্রহণযোগ্য? এটা কত ধারা? 32 32-এর একেই গ্রহণযোগ্য। হ্যাঁ, এটা 32-1 মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু তোমাদের সময় তোমরা তো এটা লিখছিলে, এটা মনে হয় 32 ধারা, তাই না? না আমি স্যার 32-1 দিছিলাম স্যার আমি। তো দিসলে ভালো হয়েছে। এজাহার দাতার মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে? 32 ধারা স্যার। 32 ধারা অনুসারে প্রাসঙ্গিক। 30 ধারা। এইটুকু লিখে নাম্বার দিবে, কি লিখতে হবে? আচ্ছা 32 ধারা উল্লেখ করা আছে যে ব্যক্তি মৃত নিখোঁজ হ্যাঁ, যাকে আমরা খুঁজে লিখবো পাওয়া যাচ্ছে না। সাক্ষ্য আইনে 32 ধারায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি মৃত, যাকে খুঁজিয়া পাওয়া যাচ্ছে না, তাকে আদালতে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ, বা যে ব্যক্তি কিনা সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন। ঠিক আমরা এভাবে লিখবো, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, কোন কোন স্যার ঘটনাবশত কাজ অপরাধ করলে আইনে গণ্য হয় না? অর্থাৎ কোন কোন দুর্ঘটনাবশত কাজ আইনে অপরাধ বলে গণ্য হয় না? 80 ধারা স্যার। দুর্ঘটনাবশত কাজ আইনে অপরাধ নয়। 80 ধারা 80 ধারা স্যার। দুর্ঘটনাবশত কাজ, কোন কোন দুর্ঘটনাবশত কাজ, কোনটা? কি মনির? 80 ধারা বলা আছে। 81 ধারা বলা। 80 এবং 81 ধারা, তাই না? 80 দুটো হবে। একটা হলো বাট খুলে গেছে, আর একটা হলো অনেক মানুষ বাঁচাতে অল্প লোক মারা যায়, এ তো নাকি? বৃহত্তর ক্ষতি রক্ষার্থে। আচ্ছা, বড় ক্ষতি থেকে মুক্তির জন্য ছোট কোনো ক্ষতি করা এটা অপরাধ হবে না। আচ্ছা, বুঝলাম। পুলিশ অফিসারগণের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা হলে তিনি কিভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবেন? কত ধারা? 98 ধারা স্যার। টিআরবি 99। 99। আচ্ছা, তার মানে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা যদি হয়, সেখানে যদি দেখা যায় যে ওই মামলাটি যেটা হয়েছে সেটা তার সরকারি দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত, যাহা তিনি সরল বিশ্বাসে করেছেন, এক্ষেত্রে মামলা পরিচালনার লক্ষ্যে সরকার তাকে আইনগত সহায়তা করবেন, এই তো নাকি? জি স্যার। আর যদি না করেন তাহলে তিনি যে টাকা খরচ করবেন, এই টাকা যদি সে মামলায় নির্দোষ প্রমাণিত হয়, তাহলে এই প্রদেয় টাকাটা সরকার দেবে, এই তো নাকি? জি স্যার জি স্যার। এটা পিআরবি কত? 99 বিধি। 99। আমাদের বিভিন্ন গাইডে 198, 92, 94 যা আছে সব আছে, বুঝতে, তাই না? 98 থেকে 102 পর্যন্ত দিচ্ছি স্যার। ও জানে না, তাই আমরা শুধুমাত্র 99 দেবো। 100 বলছে কোন পুলিশ সদস্য যদি কোর্টে সারেন্ডার করে, সেই কোর্টের দায়িত্বে যে পুলিশ সুপার আছেন ওই জেলার, তিনি কি ব্যবস্থা নেবেন। আর আমরা বলছি কি তোমার কোন আইনগত তুমি কি সহায়তা পাবা। কথাটা বুঝতে পারছো? এই জন্য বললাম যে আমাদের ভুলে ভরা সমাজ, আমরা ভুল সংশোধন করতে করতে পরীক্ষার সময় চলে আসছে। আচ্ছা, মোটর দুর্ঘটনার কারণে কোনো পথচারী আহত হলে চালকের দায়িত্ব এবং কর্তব্য কি,
কি করবেন চালক? স্যার তো একটা হাসপাতালে একটা নিয়ে যাবে সড়ক স্যার। পরিবহন আইনের 62 ধারা। সড়ক পরিবহনের 62 ধারা স্যার, আর না করলে আমরা লিখবো সড়ক পরিবহন আইনের ইসাহাক একটু সোজা হয়ে বসো ভাই। আমরা লিখবো যে সড়ক পরিবহনের 62 ধারায় উল্লেখ করা আছে, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা কন্ডাক্টর কি করবেন? দ্রুততার সাথে কাকে জানাবেন? থানাকে জানাবেন, ফায়ার সার্ভিসকে জানাবেন, আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যাবেন, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। এই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা নেবেন, এটা কি করে? না স্যার, করে করে না স্যার, গাড়ি নিয়ে পালিয়ে যায় স্যার। পালায় স্যার। এখন যদি প্রশ্ন আসে, ক নামক গাড়ির চালক 25 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে টঙ্গী চৌরাস্তার মোড়ে বা মনে করে যে গাজীপুর চৌরাস্তার মোড়ে একটা প্রাইভেট কারকে ধাক্কা দেয় এবং সাথে সাথে প্রাইভেট কারের 4 জন লোক নিহত হয়, কিন্তু গাড়ির চালক প্রাণ ভয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ক্ষেত্রে চালকের করণীয় কি ছিল বা চালকের করণীয় কি? তার করণীয় ছিল কি? সবাইকে জানানো। যদি না জানা তাহলে কি হবে? 95 ধারা শাস্তির কথা বলা হয়েছে, তাই না? এখন তোমরা জি বলবো স্যার। স্যার মানুষ যে মারলো মামলা হবে না? ওটা পরে। আমরা জানতে চাই যে তার দায়িত্ব কি ছিল। আমরা তার শাস্তির কথা বলিনি, তার দায়িত্বটা কি ছিল জানানো, সে জানায় নাই। ভালো কথা। পুলিশ অফিসার, হ্যাঁ কি বলবা কেউ কিছু? একজন পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার কি কি কারণে মোটরযানের কাগজপত্র আটক করতে পারেন? 109 স্যার। না 111। বলবি স্যার, সরি 111। কি গুড আমাদের সেলিম পারমিট মিয়া কোথায়? সেলিম মিয়া আসো? রেজিস্ট্রেশন দেখলাম থাকে। সাজ্জাদ, একজন পুলিশ অফিসার কি কি কারণে মোটরযানের কাগজপত্র আটক করতে পারেন? কত ধারা? 111 স্যার। কি তোমরা বলতে পারো না কেউ? এগুলো পড়ে নাই? কারণ এই চুরি ডাকাতি পড়তে গিয়ে কি স্যার মোটর টটর পড়া যায়? তাই না? 111 ধারা সঠিক উত্তর। ক নামক ব্যক্তি তার মৃত্যুর প্রাক্কালে পুলিশ অফিসার খয়ের নিকট জানায় যে তার হত্যাকারী হলো অমুক, এই ধরনের বক্তব্য আদালতে গ্রহণযোগ্য কি? গ্রহণযোগ্য স্যার, 32 আগে স্যার। খালি 32-এর এক ধরলে হবে? পুলিশ অফিসার কাছে দিল যে স্যার, পুলিশ এটা কি তো পুলিশ, মৃত্যুর প্রাককালে দিছে স্যার। ও হ্যাঁ কোন প্রাককালেই জায়গায় তো, দিছে মৃত্যুর স্যার? প্রাককালেই দিলে পুলিশ কি এটা মৃত্যুকালীন জবানবন্দি না গ্রহণ করতে পারেন কি পারেন না? স্যার, সাক্ষী সাক্ষী নিতে হবে স্যার, 2 জন স্যার। সাক্ষী ছাড়াও পারেন, সাক্ষীটা বলছে আলাদা একটা বিষয়। বিষয়টা হলো এই ধরনের প্রশ্ন যদি কখনো আসে যে কর্মক ব্যক্তি তার মৃত্যুকালে পুলিশের নিকট জানায় যে তার হত্যাকারী অমুক, এ ধরনের বক্তব্য আদালতে গ্রহণযোগ্য কিনা? হ্যাঁ, 32-এর এক ধারা অনুযায়ী গ্রহণযোগ্য। এখন পুলিশের নিকট জানিয়েছে, এটা গ্রহণযোগ্য কিনা? শুধু পুলিশ নয়, যে কোনো ব্যক্তির নিকট জানালেও সেটা গ্রহণযোগ্য তার মৃত্যুর কারণ সম্পর্কে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন, আমরা কোন কোন ধারা বা কি দেবো আমরা? পিআরবি 266 সাক্ষ্য আইনের 32 এক ধারা মোতাবেক আমরা নিম্নলিখিত ব্যক্তিগণ মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন, এরকম প্রশ্ন আসলে শুধুমাত্র পিআরবি 266 বিধি দেব। ওই ম্যাজিস্ট্রেট করলে 164, অমুক করলে এটা ওটা, নো ওয়ে। এগুলো যে আইন জানে না তাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো মাস্টার সাহেবরা কোনোদিন থানায় চাকরি করে নাই, কোনোদিন কোর্টে চাকরি করে নাই, কোনো মাস্টার না। এগুলো অফিসের কনস্টেবল, অফিসের সাব ইন্সপেক্টর, এই অবস্থায় আছে। কাজে কাজে এগুলো বোঝারও কিছু নাই, আর বইয়ের ভিতরে যায় নাই। কারণ ঠিক আছে একটা মামলা না হলে তাকে স্বীকারোক্তি কি স্বীকারোক্তি করতে 164 দ্বারা কখনো স্বীকারোক্তি লিপিবদ্ধ করা যায় না, স্বীকারোক্তির জন্য আবেদন দেওয়া যায় না। তাহলে কি মামলা, তা মামলা রেকর্ড না হলে স্বীকারোক্তি হবে না। 164 আর 32-এর একের জবানবন্দি যে কোনো মুহূর্তে দিতে পারে, তার মৃত্যুর কারণ সম্পর্কে রাস্তায় দেখা পাচ্ছে তাও দিতে পারে। তো ম্যাজিস্ট্রেট রেকর্ড করলে কি 164 ধারা হয় সব ক্ষেত্রে? কে মনের? মাস্টার তো মাস্টারই করছে, বললাম না, এই জন্য সমস্যা। ছাত্র এই জন্য থাকে না, বোঝে যে অমুক স্যারের বদনাম, এটা খারাপ লাগে। কিন্তু স্যার যে জানে না, স্যার যে ক্ষতিটা করতেছে, এটা এটা কবে সংশোধন হবে আল্লাহ জানে। যাই হোক, এরাই তো স্যার সবচেয়ে বড় শিক্ষক এখন।
এরাই বড় শিক্ষক, এরা ধরে নিয়ে থাক। ও নিজেই পাশ করতে পারবে না আমি পরীক্ষা নিলে। আমি যদি পরীক্ষা নেই ও নিজেই পাশ করতে পারবে না, চোখের সামনে খেলে ধারা দেখবে, আর কিছু করতে পারবে না। অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে একজন পুলিশ অফিসার নিজ কর্ম ছাড়াও অন্য কর্মে নিজেকে নিয়োজিত করলেন, এটা কত ধারার অপরাধ তার জন্য? পুলিশ আইনের 10 ধারা স্যার। পুলিশ আইনের 10 ধারা। তাহলে আমরা কিভাবে লিখবো? পুলিশ আইনের 10 ধারায় উল্লেখ করা আছে, আমরা প্রথমে নিজ লিখবো কর্ম ব্যতীত পুলিশ আইনের 10 ধারায় উল্লেখ করা হয়েছে কোন পুলিশ সদস্য ইন্সপেক্টর জেনারেল অনুমতি ব্যতীত নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। আলোচ্য প্রশ্নে একজন পুলিশ অফিসার নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করায় তিনি পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করেছেন। আমার কথা বুঝতে পারছেন না বোঝা নাই? কি ফারুক, এগুলো মনে থাকবে তোমার? জি স্যার। ফারুক মনে থাকবে? জি স্যার, মনে থাকবে স্যার। নামক পুলিশ কনস্টেবল থানা হাজতের দায়িত্বে থাকাকালে হাজতখানা থেকে আসামি পলায়ন করেন, তার অপরাধটা কত ধারা? 223 স্যার। 223 স্যার। অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল থানা হাজতের দায়িত্বে ছিলেন, এর দায়িত্ব থাকাকালে একজন আসামি পলায়ন করেছেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো যে পেনাল কোডের 223 ধারায় উল্লেখ করা হয়েছে, কি কি লিখবো? 223 ধারায় উল্লেখ যদি কোনো করা ব্যক্তি হয়েছে পুলিশ হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করেন, যার হেফাজতের ব্যর্থতার কারণে আসামিটা পলায়ন করেছে, তার শাস্তির কথা বলা হয়েছে 223 ধারা, তাই না? আবার এখানে যদি প্রশ্ন আসে যে কার কি অপরাধ, তাহলে আসামির শাস্তিটাও দিতে হবে 224 ধারা, তাই না? আর এই প্রশ্নে যদি এরকম আসে যে ক নামক কনস্টেবলের হেফাজত থেকে খ নামক আসামি পলায়ন করেছে, এক্ষেত্রে কয়ের করণীয় কি, কত ধারা? 63 ধারা অনুসারে। 63 ধারা, গুড, এটা মনে রাখবা। খ একজন পুলিশ অফিসার ক নামক সন্ত্রাসীকে লাইসেন্সকৃত পিস্তল সহ গ্রেফতার করেন, কয়ের করণীয় কি? অর্থাৎ একজন পুলিশ সদস্য যদি কোন সন্ত্রাসীকে লাইসেন্সকৃত অস্ত্র সহ গ্রেফতার করেন, তার করণীয় কি? তাকে হেফাজতে নেওয়া, জব্দ তালিকা বলে জব্দ করে তার লাইসেন্সটা হেফাজতে নেবেন, এই তো? এবং প্রশ্নটা এরকমই, যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই তো নাকি? তোমাদের বোঝার দরকার নেই এটা। আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে একটি ঔষধ কোম্পানিতে তল্লাশি চালিয়ে প্রচুর ঔষধ, ভেজাল ঔষধ উদ্ধার করলেন, এটা দরকার নেই। অতিরিক্ত পুলিশ বিশেষ পুলিশের মধ্যে পার্থক্য কি? অতিরিক্ত পুলিশ কাকে বলে? কত ধারা? 13 ধারা স্যার। অনেকেই অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে 14, 15, 16 যা আছে দেয়, আমরা দেব না, ঠিক আছে? কে নিয়োগ করতে পারেন অতিরিক্ত পুলিশ? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, বিশেষ পুলিশ কোন কোন এলাকার অধিবাসীদের মধ্য থেকে নেওয়া হয়? স্থানীয় আদিবাসীদের মধ্যে। আচ্ছা, কোন ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালালে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? 36-5 স্যার। 36-5। একটা প্রশ্ন আসছিল এখন আমার মনে আছে, কোনটা? ক নামক চা শ্রমিক মাতাল অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করেন। অনেকে বলছে যে 11-2 ধারা অনুযায়ী চা শ্রমিকের কোনো অপরাধী হবে না, তাই না? কি আসলে বিষয়টা তা না। চা শ্রমিক খাক যেই খাক, বলা আছে স্পষ্ট যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে এ ধরনের কোনো আচরণ কোনো ব্যক্তি করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার?
চা শ্রমিকের কাজটা কি? চা শ্রমিক এই 36-এর 5 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। খুন করিলে কি অপরাধ হয়? যদি অপরাধ না হয় তাহলে কি অবস্থায় খুন অপরাধ হিসেবে গণ্য হইবে না? এটা কোন কোন ধারা? স্যার 100 103 স্যার। 100 103 স্যার। আচ্ছা, এই প্রশ্ন যদি আসে, খুন অপরাধ নহে, খুন অপরাধ নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন, তাহলে আমরা কি করব? তাহলে স্যার 100 100 ধারা 103 স্যার। 6টা, 100 103 ধারা ধারা 6টি 4টা। এবং 103-এর 4টি। এখন আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলি, এখানে অনেকজন বিভিন্ন স্থান থেকে তোমরা আছো। সবচাইতে যে বিষয়টা না বললে না, বোরহান, বোরহানের ওখানে কি লোকজন আছে না তুমি একাই? আছে স্যার। আচ্ছা আচ্ছা। আমি যে বিষয়টা বলছি, এ ধরনের প্রশ্ন বিভিন্ন গাইডে দিয়েছে 76 থেকে শুরু করে 106 পর্যন্ত। আসলে তা নয়, তোমাকে বুঝতে হবে যে খুন অপরাধ না, তাহলে খুন কাকে বলে আগে আমাকে বুঝতে হবে। তার মানে আমি সরাসরি যদি একটা লোককে মেরে ফেলি সেটাই তো খুন নাকি? জি স্যার। আমি একটা লোককে যদি সরাসরি মেরে ফেলি এটাই তো খুন। তা খুনটা অপরাধ হচ্ছে না কখন? দেহ রক্ষার প্রয়োজনে, অর্থাৎ পেনাল কোডের 100 ধারার মধ্যে যে 6টি উদাহরণ দেয়া আছে এই 6টিতে, আর হলো সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টিতে। এটা কি যারা প্রশ্নের উত্তরটা লিখলে তাদের মাথায় কি একবারও আসলো না 10টি উদাহরণ দিন? কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে আমরা 100 ধারা দেব, 103 ধারা দেবো, এই তো নাকি? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন আসছিল আমাদের ওই এসআই থেকে সাব ইন্সপেক্টর। সাধারণভাবে অপরাধ হিসেবে গণ্য হলো আইনে কিছু কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য করা হয় না, এরূপ 5টি কর্মকাণ্ডের ধারাসহ লিখুন। আচ্ছা, সাধারণভাবে অপরাধ হলে এটার কোনো ইয়ে আসছিল না, এটা কিন্তু এটার সাথে এটা না। এটার জন্য 5টা ধারা দিতে পারবা তুমি, যে কোনো 5টা 80 সাধারণ 81 ব্যতিক্রমের, ক্ষেত্রে। যে কোনো 5টি ধারা দিতে পারবা। বিষয়টা বুঝতে পারছো? 46-এর 3 দেওয়া যাবে স্যার, না, 46-এর 3। 46-এর 3টা আসলে আহ সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না এটা। তাহলে এখানে তো আমরা কি দিব? কথাটা আলাদা, শোনো, এখানে আমরাও ভুল করি। 46-এর 3টা আজও কেউ বোঝে না, এখানে কাকে বোঝাবো? স্টপ, এই নাজমুল, স্যার 46-এর সাউন্ড বন্ধ করো বাবা। 46-এর 3-এর বক্তব্যটা কি জানো? 46-এর 3-এর বক্তব্যটা হলো যে আসামির পলায়ন রোধ কল্পে তুমি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবা। কিন্তু মৃত্যু পর্যন্ত, তার মানে এর আগে অনেক কিছু আছে। কিন্তু মৃত্যু যদি ঘটিয়ে ফেলো তোমার অপরাধ হবে। তাহলে অপরাধ হবে না কখন? যার তুমি মৃত্যু ঘটিয়েছো পলায়ন রোধ কল্পে, সে যদি যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয় সেক্ষেত্রে। এটা কোনো সাধারণ ব্যতিক্রমের কথা নয়। কথাটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আমরা শুরু করবো কি 76 থেকে স্যার? 76 থেকে তুমি দিয়ে দেবে। 76 আছে, তোমার 76 আছে, তারপরে তোমার 80 আছে, 81 আছে, যেটা মনে চায়। যাই হোক, পূর্ববর্তী দণ্ড কোন কোন পরিস্থিতিতে আদালতে প্রাসঙ্গিক হয় আলোচনা করুন। পূর্ববর্তী দণ্ড কোন কোন পরিস্থিতিতে আদালতে প্রাসঙ্গিক হয়? পূর্ববর্তী দণ্ড এটা কত ধারা? 40 40 ধারা। ধারা স্যার। 40 ধারা। 42 না 40? 40 স্যার। 40। 40 স্যার। স্বাক্ষরে 40 ধারা। এই প্রশ্নটা আর এক রকম আসে যে আহ দ্বিতীয় মোকদ্দমা নিষিদ্ধের লক্ষ্যে প্রথম মামলার রায় আদালতে প্রাসঙ্গিক, এই তো নাকি? জি স্যার। Right. অপমৃত্যুর সংজ্ঞা কি? কাকে অপমৃত্যু বলা হয়? স্যার চেয়ারপারসনের 74 174 অবৈধানিক স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যু তাকে আচ্ছা, আত্মহত্যামূলক গলায় ফাঁস এবং নরহত্যামূলক গলায় ফাঁসের মধ্যে 5টি পার্থক্য লিখুন। তাহলে আমরা কি লিখবো? আত্মহত্যামূলক গলায় ফাঁস এবং নরহত্যামূলক গলায় ফাঁসের, তার মানে আহ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, আর একটা হলো মারার পরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পরীক্ষায় প্রশ্ন আসছিল কিন্তু।
বিবাহের স্যার প্রস্তাব 2017 প্রত্যাখ্যান সালে আছে। করায় ক নামক বখাটে ছেলে অ্যাসিড নিক্ষেপ করে খ নামক একটি মেয়ের মুখমণ্ডল বিকৃতি করিয়া দেয়। আইন ও বিধির আলোকে উক্ত ব্যক্তির শাস্তির বিষয় উল্লেখ করুন। কত ধারায় শাস্তি এটার? আচ্ছা, এটা এসিড অ্যাসিড অপরাধে এসিড আইনে 5 ধারা। 5 স্যার। 5-এর ক স্যার। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কথা বলি নেই, কারো কাছে যদি রাখাল বাবুর ইন্সপেক্টরশিপ গাইড থাকে, রাখাল চন্দ্র, তাহলে তোমরা এই গাইডটাকে ফলো করবা, উত্তরগুলো ফলো করবা না। উত্তরের মধ্যে বহুত ভেজাল আছে, হুদাই বাড়াই থুয়ে দিছে। অর্থাৎ টোটাল প্রশ্নগুলো অথবা আমার গাইডে যেগুলো প্রশ্ন আছে ওগুলো হুবহু প্রশ্নগুলো দেখবা অবসর সময়, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইন্সপেক্টরশিপ গাইড থেকে নেওয়া হয়। এটা কি তোমরা জানো? তাতে এটিএসআর পরীক্ষা দাও কিংবা কনস্টেবল থেকে এএসআর পরীক্ষা দাও আর এসআর পরীক্ষা দাও, এটা জানো কি তোমরা? স্যার জানি। এটা তোমরা জানবা। আর ওই যে অনেক সময় যারা করতেছে, কিছু মাস্টাররা আছে যে যেহেতু ইন্সপেক্টরশিপের গাইডটা চলে, আন্দাজি নিজে একখান বই বানায়। আসলে আন্দাজি বানাইলে হবে না, প্রশ্নের মধ্যে অনেক কিছু আছে, এগুলো বুঝতে হবে, না বুঝলে হবে না। ইদানিং কয়েকজন ইন্সপেক্টর লিখতেছেন, কিন্তু মার্কেট তো দূরের কথা, তিনি যে তার পড়লেই বোঝা যায় কিছুই বোঝে নাই। তার তিনি যেভাবে পাশ করছেন একই ক্যাটাগরিতে লিখছেন। তো এই ক্যাটাগরিতে আসলে আইনের সঠিক সিদ্ধান্তে যাওয়া যায় না, এটা বুঝতে হবে। যাও, পুলিশ রিমান্ড বলতে কি বুঝছেন? পুলিশ রিমান্ড কাকে বলে? কাকে বলে পুলিশ রিমান্ড? 167 আরে ধারা বাদ দেবে, ধারা গেলে কখন আমি ঘোড়ার ডিম, এই মেজাজ খারাপ হয় এখানেই। সাইফুল বলো তো পুলিশ রিমান্ড কাকে বলে? এই ধারা নিয়ে ধরা খাবা তুমি। এই এই ছোট্ট চটি পড়তে পড়তে মুখস্থ করে কোনো লাভ নাই যদি কিনা ভিতরে না পড়ো। পুলিশ রিমান্ড কাকে বলে? ফৌজদারি মামলার কি অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে নাকি ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট যে আদেশ দেন সেটাই তো পুলিশ রিমান্ড নাকি? জি স্যার। অর্থাৎ আমরা কি বলতে পারবো তাই জিজ্ঞাসাবাদ কি জন্য জিজ্ঞাসাবাদ করা হয়? আলামত উদ্ধার, সহযোগী আসামি গ্রেপ্তার, ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন বা আলামত উদ্ধারের জন্য, এই তো নাকি? বা ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, এটাও আলামতের মধ্যেই পড়ে, এই তো নাকি? বা অপরাধের সহযোগী স্যার। আচ্ছা, এটা এই পুলিশ রিমান্ড যদি কখনো আসে আমরা কত ধারা দেব? 167 পিআরবি 324। 167 পিআরবি 364। ভালো কথা। কি কি কারণে পুলিশ রিমান্ড চাওয়া হয়, তাহলে আমরা কোন ধারা দেব? 324 না স্যার? এই ধরনের আমরা পিআরবি 324 সাথে সিআরপিসি 167ও দিতে পারি। যাই হোক, থানা হাজতে আসামি মারা গেলে পুলিশ অফিসারের করণীয় কি, ওসির করণীয় কি? থানা হাজতে কোনো আসামি মৃত্যুবরণ করলে অফিসার ইনচার্জের করণীয় কি? পিআরবি 200 আলমগীর, এই নাজমুল তোমার সাউন্ডটা বন্ধ করো রে বাপু, বারে বারে খেলে খুলে রাখো। থানা হাজতে কোনো আসামি মারা গেলে পুলিশ অফিসার ইনচার্জের করণীয় কি? কত ধারা ফারুক? পিআরবি 302 এর খ। ফারুক কত? স্যার এটা মনে করতে পারতেছি না, মনে নেই নো, স্যার। মনে করতে হবে, এটা বারে বারে আসে। পিআরবি 302 এর খ জেনে রাখবা, থানা হাজতে আসামি মারা গেলে পুলিশের করণীয় কি। তোমার যেহেতু মনে নাই তুমি লিখবা জিডি করবো, এ করবো, সে করবো না, আমরা স্পষ্ট লিখবো পিআরবি 302 এর খ বিধিতে উল্লেখ করা আছে পুলিশ হেফাজতে কোন ব্যক্তির মৃত্যু হলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন। এক, পুলিশ কাকে জানাবেন? ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এরপর কি করবেন? নিজেই ওই মৃত ব্যক্তির সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা শুরু করবেন। এরপর কি করবেন? দ্রুততার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। আর কোনো কাজ নেই পুলিশের, কারণ ওই যে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতেছেন, সুরতাল করতে গেলে সাক্ষী প্রমাণ সবকিছু তার লাগে, লাগে না? জি স্যার। এগুলো বুঝতে হবে, আমরা আইনের বাইরে না। এই করব সে করব, পোস্টমর্টমের জন্য পাঠাবো, আপনি আসার পরে ম্যাজিস্ট্রেট যদি বলে এটা পোস্টমর্টম করার পাঠানোর প্রয়োজন নাই, কি করবেন? আপনি বড়জোর লিখতে পারেন
ম্যাজিস্ট্রেট আসার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করলে যদি সাহায্য চায় আমি তাকে সাহায্য সহযোগিতা করব, বা আমার সুরতহাল প্রতিবেদনটা তাকে আমি দেখাবো, এর বাইরে আর কিছু না। এই জন্যই বলি, প্রশ্ন যখন আসে, এত বড় প্রশ্নে কেন 5 মার্ক দিছে, তখন তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। এত বড় লিখে 5 মার্ক, আসলে ওটা ছোট প্রশ্ন, আমরা ইচ্ছা করেই বড় লিখি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটা কবর থেকে লাশ উত্তোলনের একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে তা তোলার বিধান কি? নাজমুল কবির, যে লাশ কবরস্থ করা হয়েছে তা তোলার বিধান কি? কে তুলতে পারেন কবর থেকে লাশ? সিআরপিসি 173-2 উল্লেখ আছে, যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে তার হ্যাঁ, ম্যাজিস্ট্রেট মৃত্যুর সঠিক কারণ করার জন্য ম্যাজিস্ট্রেট করে। আচ্ছা, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এই তো নাকি? কি কারণে? মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য, এই তো? আচ্ছা, আমরা লিখবো যে সিআরপিসির 176 ধারায় উল্লেখ করা হয়েছে যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, এই মৃত ব্যক্তির মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে, এই তো নাকি? আচ্ছা, ক নামক পুলিশ অফিসার, ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে মনে করে খকে গ্রেপ্তার করলেন, তার কাজটা কি আইনসঙ্গত? জি স্যার, প্যানেল 73 ধারা অনুসারে আইনসঙ্গত। আইনসঙ্গত, আইনসঙ্গত এটা আসলে আমাদের বলা ঠিক না, এটা হলো যে তার কাজটি আসলে আইনি অপরাধ হিসেবে গণ্য হইবে না, এখানে বলা হয়েছে। ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি পকেট মারার জন্য খয়ের পকেটে হাত ঢুকান, কিন্তু টাকা না থাকায় সে হাতটি বের করে নেয়, কত ধারা? 511 স্যার। 379, 511 স্যার, 379। 379, 511 ধারা। আচ্ছা, ভিসিএনবি কাকে বলে? ভিলেজ ক্রাইম নোটবুক, এটাই তো নাকি? এটা কত পিআরবি? 391 স্যার। 391 স্যার। প্রশ্ন যদি আসে ভিলেজ ক্রাইম নোটবুক অপরাধ দমনে কতটুকু সহায়ক? কতটুকু সহায়ক অপরাধ দমনে? এটা কি? অর্থাৎ ভিলেজ ক্রাইম নোটবুকে কি কি লেখা হয়? অপরাধের তথ্য তো লেখা হয় নাকি? নতুন করে পুলিশ আসার পরে যে সকল অপরাধ স্পট আছে সেগুলোতে যদি পুলিশ নজর রাখে তাহলে তো অপরাধ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই, এই তো নাকি? এটা আবার এখন স্যার সিডিএম এর সংযুক্ত করছে স্যার। সিডিএমে কোনো পিআরবি কোনো সিডিএমে হয় নাই, সিডিএম আলাদা, সিডিএমে আলাদা, পিআরবি এটা আমরা ভুল দিই, আমরা লিখি যে 391, আসলে তা না, সিডিএমে আলাদা। যাও, মামলার ব্রিফ করার উদ্দেশ্য কি? এটা কত পিআরবি? ব্রিফ কত পিআরবি মনির? 444 স্যার। 44 স্যার। মামলার ভুল ত্রুটি সংশোধন করার তুমি একজন এএসআই, তোমার তো ভালো থাকতে হবে, স্মার্ট থাকতে হবে, এত ঢিলা হলে হবে না। আচ্ছা, কে ব্রিফ প্রেরণ করে থাকেন? কে পাঠান ব্রিফ? কোর্ট ইন্সপেক্টর। কি উদ্দেশ্যে ব্রিফ প্রেরণ করা হয়? মামলা সংশোধন করার জন্য। মামলার ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্রিফ লক্ষ্যে। প্রাপ্তির পর তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? যে সকল বিষয় সংশোধন দেওয়া হয়েছে সেই সকল আরে ওইটা না রে পাগল, কি কইলাম আর কি কইলো? ব্রিফ প্রাপ্তির পর তদন্তকারী কর্মকর্তা করণীয় হলো ব্রিফে যেটা ত্রুটি বিচ্যুতি আছে সংশোধন করে প্রতিবেদনের মাধ্যমে আদালতকে জানানো, আর কিছু না। এই প্রতিবেদনটা কেস ডায়েরিও হতে পারে, আবার হাতের লেখা, আমরা প্রতিবেদন করব। কেস ডায়েরি কি? পুলিশ প্রতিবেদন না, এগুলো বুঝতে হবে তো, যেটা চাইছে। অস্বাভাবিক মৃত্যু মামলা কি 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 কারণে এই ধরনের মামলা রুজু হয়ে থাকে? এটা কত ধারা? দুর্ঘটনায় কোনো মৃত্যু হলে স্বাভাবিক নিয়মের বাইরে অস্বাভাবিক মৃত্যু মামলা কি? স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যু হয় সেটা অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যু সংক্রান্তে পিআরবি 299, সিআরপিসির 174 ধারা অনুযায়ী থানায় যে মামলা রুজু হয় তাহাই অপমৃত্যু মামলা।
কি কি কারণে হয়? কলার রশি দিয়ে ফাঁস দিয়ে যা পালো, ভালো কথা। আচ্ছা, আত্মহত্যা মামলা তদন্তকালে তদন্তকারী অফিসারকে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? কি করতে হবে ভালো করে বোঝো। গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা মামলা তদন্তকালে তিনি কি দেখবেন সাইফুল? স্যার কি আত্মহত্যার দেখবেন লক্ষণ তিনি? বলে দেখবেন। অর্থাৎ গলায় স্যার রশি দিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করলে যে সকল উপসর্গ থাকার কথা সেগুলো আছে জি কিনা, স্যার বিষয়টা ক্লিয়ার? আছে কিনা। জি স্যার যেমন গলায় অর্ধচন্দ্রের মতো দাগ থাকার কথা, সেটি আছে কিনা? হাতের পায়ের আঙ্গুলগুলো গলায় বিট কয়টা আছে? এগুলো সোজা হয়ে আছে কিনা, জিহ্বায় কামড় দেওয়া আছে কিনা, এই তো নাকি? মলদ্বারে বা শরীরে কোনো দাগ? প্রস্রাবের রাস্তায় কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে কিনা, এই তো নাকি? চোখগুলো বড় হয়েছে কিনা, এই তো? এগুলো তিনি লক্ষ্য করবেন। যাই হোক, পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির প্রদত্ত জবানবন্দি কখন প্রাসঙ্গিক নয়? পুলিশ হেফাজতে থাকাকালে আসামির প্রদত্ত জবানবন্দি কখন প্রাসঙ্গিক নয়? 26 ধারা স্যার। 26 দ্বারা যদি পুলিশ হেফাজতে থাকা আসামি স্বীকারোক্তিকালে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে। আমরা লিখবো পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি তখনই প্রাসঙ্গিক নয় যখন কিনা পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি প্রদান করেছেন, সেখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকেন তখন, এই তো নাকি? এখানে কি আমরা 27 ধারা দেব? স্যার না আর না উত্তর দাও না কেন রে বাবু? এত চিল্লায় পাল্লা কথা বলা তো ঠিক না। উত্তর 27 দেও তো না কেন? যদি হ্যাঁ, মানা 27 দেবো না স্যার, শুধু 26 দেবো স্যার। আচ্ছা। অল্প বয়স্ক অতিবৃদ্ধ ব্যক্তিকে আদালতে সাক্ষ্য দিতে পারেন? পারে স্যার 118 ধারা সাক্ষ্য 118 ধারা স্যার। 18 দ্বারা যদি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে তাহলে তিনি সাক্ষ্য দিতে পারেন, এই তো? কে সাক্ষ্য দেওয়ার জি স্যার। অযোগ্য? তিনি আদালতে সেখানে আদালতের 118 দ্বারা প্রশ্ন বলা হয়েছে বুঝে যে যদি আদালতের উত্তর না জিজ্ঞাসিত দিতে পারবে। প্রশ্ন বুঝে উত্তর না দিতে পারে। উত্তর দিতে পারে না, ভালো কথা। আচ্ছা, ভীতি প্রদর্শনের ফলে আসামি যে স্বীকারোক্তি দেয় তাহা কি প্রাসঙ্গিক? কত ধারা? স্যার 24 ধারায় অপ্রাসঙ্গিক স্যার। 24 দ্বারা 24 ধারায় অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। আচ্ছা, হত্যা মামলার সময় কি ধরনের দলিল প্রামাণ্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়? হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে কোন ধরনের দলিল? সুরতল রিপোর্ট, সাক্ষ্য আইনের 161 সুরতাল এজাহারটা একটা দলিল। এজাহার, এফআইআর, সুরতাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট স্যার। পোস্টমর্টেম রিপোর্ট, মৃত্যুর সনদপত্র, এটাই তো নাকি? লাশ চালান, জি স্যার, এগুলোই স্যার। ঘটনাস্থলে প্রাপ্ত আলামত, এটাও তো যায় নাকি? জি জি স্যার। স্যার। মানে জব্দ তালিকা যেটা করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। একজন ব্যক্তিকে পেনাল কোডের 326 এবং 307 ধারার অপরাধে দোষী করে আদালত দণ্ড প্রদান করেছেন। এই দণ্ড প্রদানের পর ওই ব্যক্তিটা, কোন ব্যক্তিটা, ভিকটিম, কয়দিন পরে মারা গেছেন। কি কারণে? ওই আঘাতের কারণেই। এখন এ ধরনের ঘটনায় যাকে একবার দণ্ডিত দেওয়া হয়েছিল, পুনরায় কি তার বিচার করা যাবে? যাবে স্যার, যাবে 403 স্যার, ধারায় যাবে স্যার। 403 ধারায় যাবে। 403 ধারায় বলা হয়েছে, এই তো, তাই না? সঠিক স্যার। মনে জি রাখতে স্যার। হবে। তল্লাশি কি? তল্লাশি কাকে বলে? তল্লাশি কোনো ধারা আছে? কোনো ধারা নাই স্যার। না স্যার, 280 স্যার। ঢুকাইতে কোনো কিছু তল্লাশি উদ্ধার হলো হলো কোনো কিছু কিন্তু খোঁজাখুঁজি করা, আইন এই তো নাকি? আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন? 96 ধারায় পারে, 98 ধারায়, 100 ধারায় পারে। আদালত জারি করতে পারেন, ভালো কথা আছে। 96 ধারা, 98 ধারা, 100 ধারা, ভালো কথা। গৃহ তল্লাশি কালে পুলিশ অফিসার কি সাক্ষী হিসেবে কাউকে উপস্থিত থাকার দাবি করতে পারেন? রাইট স্যার। 3 ধারায় পারে। 103 এর একে পারে স্যার। উত্তর আবার এইভাবে শর্ট করে দিও না, আমি তোমাদের একটা নলেজে দিচ্ছি, বিষয়গুলো মনে করাই দিচ্ছি, স্মৃতিটা পুনর্জীবিত করতেছি আর কি। যাও, আচ্ছা, হুলিয়া ক্রকি পরোয়ানা, এটা এখন আর চলে না।
জামিন কাহারা কোন অবস্থায় প্রদান করতে পারেন? আত্মরক্ষার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যায় কি? কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই? আত্মরক্ষার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যায় কি? কত ধারা? 106 ধারা। ভালো করে বোঝো। আত্মরক্ষার ক্ষেত্রে কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যায় কি? কত ধারা? স্যার 100 দ্বারা স্যার। ভালো স্যার করে 100 বোঝো। ধারা স্যার। আত্মরক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যায় কিনা? কত ধারা? স্যার 106 দ্বারা স্যার, নিরপরাধ ব্যক্তিকে স্যার। 106 ধারা। কোন ক্ষেত্রে 106 আত্মরক্ষার অধিকার নাই? 99 দ্বারা স্যার। 99 ধারা শর্ত। একজন পুলিশ সদস্যকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয় কখন? স্যার 99 দ্বারা স্যার। রাজসাক্ষী কি এবং কেন কোন মামলায় রাজসাক্ষী করা হয়? রাজসাক্ষী কাকে বলে? কত ধারা? 337। 337 স্যার। রাজসাক্ষীর বিচার কোন ধারায় করা হয়? রাজসাক্ষীর বিচার স্যার 339 স্যার। 339 ধারায়। রাজসাক্ষী যদি তার বিষয়বস্তু প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে আদালত কি সিদ্ধান্ত নিতে পারেন? তাহলে স্যার তার ওই মামলায় বিচার করা যাবে স্যার। অন্যদের শাস্তি না হলেও সে শাস্তি পাবে, তো নাকি? জি স্যার। রাইট স্যার। তদন্তকালে আলামত জব্দের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। এটা কত ধারা? 165। 103। আচ্ছা, আমরা তদন্তকালে আলামত জব্দের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। তাহলে আমরা কি লিখবো এই প্রশ্নের উত্তর? কি লিখবো আমরা? তদন্তের ক্ষেত্রে আলামত জব্দের অনুসরণীয় পদ্ধতি কি লিখবো? আচ্ছা, এরকম যদি প্রশ্ন আসে যে তদন্তের ক্ষেত্রে আলামত জব্দের অনুসরণীয় পদ্ধতি, আমরা লিখবো তদন্তের সময় যে সমস্ত আলামত পাওয়া যাইবে তাহা পিপি ফর্ম নম্বর 44, পিআরবি 280, সিআরপিসির 103, 165 ধারার অনুসরণ করে কি করবেন? হেফাজতে লইবেন। এটাই অর্থাৎ তদন্তকালে আলামত জব্দের ক্ষেত্রে অনুসরণীয়। তো অনুসরণ করতে কোন আইনে বলছে? পিপি ফর্ম নম্বর 44, পিআরবি 280, সিআরপিসির 103, 165। বিষয়টা ক্লিয়ার? তাই বলে আবার কেউ না যে সাক্ষী নিয়ে তল্লাশি করতে সিজ করতে হবে। আচ্ছা, এফআইআর কাকে বলে? এফআইআর কাকে বলে বলতে পারো? এফআইআর কাকে বলে? অর্থাৎ আমলযোগ্য অপরাধে যখন মামলা রেকর্ড হয় তখন তো এফআইআর বলা হয়, নাকি? আবার আমলযোগ্য অপরাধে থানায় যে প্রথম সংবাদটি আসে সেটাও কিন্তু এফআইআর, তাই না? এটা এজাহারটাও কিন্তু একটা এফআইআর বলা হয়। যাই হোক, তোমরা এগুলো অনেকভাবে বলা যায়। যাক, এফআইআর কি কি কারণে, এফআইআর এ কি কি ত্রুটি পরিলক্ষিত হয়, কোন ধরনের ত্রুটি থাকে? অনেক সময় আসামির নাম থাকলে বয়স থাকে না, ঠিকানা থাকে না, ঘটনার তারিখ সময়, ঘটনাস্থল উল্লেখ থাকে না, কে কিভাবে অপরাধ করেছে সেটা উল্লেখ থাকে না, এই তো নাকি? লুণ্ঠিত মালামালের দাম, মালামালের বিবরণ, লুণ্ঠিত মালামাল সম্পর্কে নাও থাকতে পারে। আচ্ছা, ভালো কথা। মিথ্যা এফআইআর কারীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়? এটা কত ধারা? 211। টেলিফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে 211 কি হবে? কি হবে? তদন্তকারী কর্মকর্তা মিথ্যা অভিযোগ দায়েরের মধ্যে কি করবেন? সরাসরি কি 211 ধারা ব্যবস্থা নেবেন? সিআরপিসির 173 ধারা অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের নিমিত্তে আদালতে
প্রতিবেদন দাখিল অনুমতি করতে হবে। আদালত প্রতিবেদন গ্রহণ করার পর অনুমতি প্রদান করলে তার প্রেক্ষিতে তিনি এই ব্যবস্থা চূড়ান্ত রিপোর্ট মিথ্যার কারণে বাদীর বিরুদ্ধে 211 ধারায় প্রসিকিউশন দাখিল মামলা করবেন। তার আগে পারেন কি? না স্যার। এগুলো বোঝো আগে আন্দাজি, এই এই করব সে করব এগুলো কিছুই নেই। আচ্ছা, টেলিফোনে প্রাপ্ত সংবাদ বা অনলাইনে প্রাপ্ত সংবাদ, এটা না, টেলিফোনে প্রাপ্ত সংবাদ বা ফেসবুকে প্রকাশিত সংবাদ এজাহার হিসেবে গণ্য করা যায় কি? না স্যার। যায় না স্যার, সেক্ষেত্রে যদি তো কখনো চলবে আসে স্যার। যে মধ্যে এজাহার বলা হিসেবে আছে গণ্য করার পদ্ধতি আলোচনা করুন। সেই ক্ষেত্রে স্যার যায় স্যার, তাহলে ওই যে স্যার অফিসারকে নিয়োগ করতে একজন হবে, সত্যতা জি যাচাই স্যার, করতে হবে, তারপর লিখিত আকারে, এই তো? জি স্যার, আচ্ছা, জি স্যার, এটি স্যার। জি স্যার। মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দির পর যদি দৈবাত ক্রমে বেঁচে যায়, তাহলে জবানবন্দির পরিণতি কি হবে? স্যার 157 ধারা মোতাবেক সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে স্যার। অর্থাৎ আমরা লিখবো সাক্ষ্যয়নের 32-1 ধারা অনুযায়ী যে ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে সে যদি দৈবাত ক্রমে বেঁচে যায়, তখন এই জবানবন্দিটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। তবে এই জবানবন্দিটা সাক্ষ্যয়নের 157 ধারা অনুযায়ী সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা পাবে, এই তো? রাইট স্যার। জি স্যার। ক নামক যুবক খ নামক কলেজ ছাত্রীকে কলেজে যাওয়ার পথে জড়িয়ে ধরে চুমো খায়, তার অপরাধটা কত ধারায়? একটা যুবক 354। কত ধারায়? আলমগীর, হান্নান? 354। এই মেয়ে ঘোড়ার ডিম, সুবা খেলে সিলতানি হয়, এটা নারী নির্যাতনের 10 ধারায়। এই জন্য তো বললাম যে ফেল করো এই কারণে। এত পড়ালাম সকালবেলা, তুমি এখন ভুলে গেলা। খ একজন যুবতী ক নামক যুবকের প্রেম প্রত্যাখ্যান করা, অর্থাৎ খ একজন যুবতী ক নামক যুবকের প্রেম প্রত্যাখ্যান করায় ক তাহাকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়, পরে একদিন সুযোগ মতো ক খকে ব্লেড দ্বারা মুখমণ্ডল কাটিয়া জখম করেন, এটা কত ধারার অপরাধ? এটা স্যার নারী শিশু নির্যাতন দমন আইনের স্যার। 4 হবে নাকি স্যার? একজন নারীকে একটা লোক প্রেম নিবেদন করেছে, নারীটা প্রেম প্রত্যাখ্যান করায় ওই যুবকটি নারীটিকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়, কিন্তু একটা পর্যায়ে নারীটিকে একা পেয়ে সে ব্লেড দ্বারা তার মুখমণ্ডল বিকৃত করেন, এটা কত ধারার অপরাধ? নারী শিশু 11 4। ধারা, নারী শিশু নির্যাতন দমনের 4 ধারা স্যার। তোমাকে পড়ায় কেটা? তোমাকে পড়ায় ঠিক না মিয়া? প্যানেল কোড এটা প্যানেল কোডের প্রশ্ন। 326। 326 506 326 506। বুঝতে হবে। যাও, ক জানে যে খ গকে হত্যা করেছে, ক জানে যে খ গকে হত্যা করেছে, পুলিশ যেন মৃতদেহ খুঁজে না পায় সেজন্য গয়ের লাশ লুকাইতে ক খকে সাহায্য করেন। কার কি অপরাধ? অর্থাৎ একজন লোক জানে যে ওই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে মেরে ফেলেছে, পুলিশ যাতে লাশটা খুঁজে না পায় এই জন্য একজন লাশ লুকাতে সাহায্য করেছেন, আর একজন তো খুন করেই ফেলেছেন, তাহলে কার কি অপরাধ হলো? দণ্ডবিধি 201। দণ্ডবিধি বলতে কোনো শব্দ নাই। প্যানেল কোডের 302, 201, 834 স্যার। 34 এখানে 302 অবলিক 201 302 অবলিক 201, অর্থাৎ যে খুন করেছে সে হলো 302, আর যে লাশ লুকাতে সাহায্য করেছে সে 201। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। কি হলো হান্নান, কি কয় আবার? আচ্ছা, ক নামক ব্যক্তি নিজেকে খ
বলে পরিচয় দেয়, একজন মৃত ব্যক্তি, কয়ের অপরাধ কি? ক নিজেকে বলে পরিচয় দিচ্ছেন কিন্তু অলরেডি মারা গেছে, তাহলে কয়ের অপরাধ কি? 419 ধারা মিথ্যা পরিচয়। এটা কি প্রতারণা না? এটা কি প্রতারণার মধ্যে পড়ে না? স্যার 419 স্যার। জি স্যার। একজন ব্যক্তিকে ফৌজদারি আদালতে হাজির করতে, হাজির হতে বাধ্য করতে আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? কোন ব্যক্তিকে ফৌজদারি আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? 75, 87, 88 স্যার, আর 339 স্যার। কি কি হবে মনির? স্যার 68 থেকে শুরু হবে স্যার, 68, 75, 87, আচ্ছা, এখানে কথাটা হলো একজন ব্যক্তিকে, যেহেতু আসামির কথা বলা হয়নি, 68 আসবে, 75 আসবে, 87 আসবে, 88 আসবে, 90 ধারা আসবে, যেহেতু আসামির কথা বলা হয়নি। আর যদি প্রশ্ন আসে একজন অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তখন আসবে 75, 87, 88। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কে মনির? স্যার। হ্যাঁ, কিছু বলার আছে তোমার? জি না স্যার। আচ্ছা, আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। কত ধারা? 339। কয়টা পত্রিকায় দিতে হবে? একটি পত্রিকা আগে ছিল 2টা, যারা বই কেনো না ভুল করো না। অর্থাৎ এখানে কি আমরা লিখবো যে অন্যান্য মাস্টারদের মতো 87 ধারা অনুযায়ী, 88 ধারা অনুযায়ী, 75, 68 এগুলো কি আমরা লিখবো? না স্যার। আমরা সরাসরি 339 খ ধারায় উল্লেখ করা হয়েছে, এটাই লিখবো, তাই না? আচ্ছা, চোরাই দ্রব্য উদ্ধারের জন্য গৃহ তল্লাশির সময় কি কি ব্যবস্থা গ্রহণ করিতে হয়? চোরাই দ্রব্য 98 ধারা স্যার। না, এটা তো চোরাই দ্রব্য গ্রহণের সময়, চোরাই দ্রব্য উদ্ধারের সময় বলা হয়েছে। তার মানে এখানে 102, 103, 280 এই তো নাকি? জি স্যার। আচ্ছা, কোন ক্ষেত্রে, কোথায় এবং কিভাবে একটি জব্দ তালিকা তো বলাই আছে। হ্যাঁ, কি কিছু বলবা কেউ? স্যার একটা প্রশ্ন করি, ওই যে ইয়ার উপরে স্যার, নিজ পরিচয় গোপন রেখে পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে বিভিন্ন অপরাধের শিকার ব্যক্তির প্রতিকার প্রদানের আশ্বাসে অর্থ গ্রহণ করে পরবর্তীতে প্রতিকার প্রত্যাশীদের সমস্যা সমাধানের পরিবর্তে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের বিধি প্রদর্শন করে। এক্ষেত্রে কয়ের অপরাধ? সুরক্ষাতে যাও, সাইবার সুরক্ষা স্যার। আমরা শেষ করি আগে, তারপরে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? কোন কোন ধারা আসবে? 149 থেকে 149 থেকে 152, 53 পর্যন্ত স্যার। খবর আসলো আপনার থানা এলাকায় ব্যাপক দাঙ্গা হতে পারে, এ ধরনের প্রতিরোধমূলক কি ব্যবস্থা নেওয়া যাবে? 145 স্যার। 145, 151 ধারায় বিনা কারণে গ্রেফতার করা যাবে। 151 গ্রেফতার করতে। আচ্ছা, ক তার স্ত্রীকে গলা কাটিয়া হত্যা করিল। কয়ের ভাই খ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পুলিশ যাহাতে খুঁজে না পায় সেজন্য পুকুরে ফেলে দিল। কয়ের অপরাধ কি? ক্ষয়ের অপরাধ কি? 302, 201। 302, 201। আচ্ছা, মায়ানমার হতে 16 বছরের একটি মেয়েকে বাংলাদেশে দেহ ব্যবসা করানোর উদ্দেশ্যে সংগ্রহ করলো। এখানে অপরাধ কত ধারায়? স্যার মানব পাচারের 11 ধারা স্যার। কত ধারা এটা? মানব পাচারের 11 ধারা স্যার। আচ্ছা, 11 স্যার, 366 খ স্যার। 11 বছর বয়সী সুন্দরী খকে নিয়ে 30 বছর বয়সী ক জনৈক পীরের মাজারে গিয়ে সাক্ষী ব্যতীত দুজনে বিবাহ করেন। অতঃপর ক খয়ের মনে স্বামী স্ত্রীর বিশ্বাস জন্মাইয়া ক খয়ের সাথে যৌন সঙ্গম করেন।
এক্ষেত্রে প্যানেল করে 493, স্যার। 9-1 স্যার, 93, দর্শন স্যার, 9-1 স্যার, 9-1, দর্শন স্যার, 9-1 স্যার। 9-1। 9-1। সঠিক উত্তর 9-1। বিবাহ বন্ধনে আবদ্ধ, মাজারে গিয়া করলো জেনে শুনে। এমনকি খ আসবে নাকি? ভালো স্যার করে। এখন তো 9 পাওয়া যায়। এখন আস্থাভাজন 9 খ হবে। আস- আসতে পারে স্যার, ওই যে সম্পর্ক আস্থাভাজন, আছে। আস্থাভাজন, এগুলো প্রশ্ন বাবা আমের আগে। একটি বাঘ খকে আক্রমণ করে, টানিয়ে নেওয়ার সময় অদূরে থাকা ক বাঘটির প্রতি গুলি ছোড়েন, ফলে বাঘটি পালিয়ে যায়, কিন্তু কয়ের ছোড়া গুলিতে মারা যায়। এখানে তার অপরাধ হবে কিনা? কয়ের 94 অপরাধ ধারার হবে? অপরাধ স্যার। হবে না স্যার। 94 ধারা হবে না স্যার। না, 92 ধারা নেট। কি করলে হান্নান? পুরান। এটা কত স্যার ধারা? 92 ধারা, 92 ধারা স্যার। সাইফুল, কত ধারা এটা? স্যার 92 ধারা স্যার। মনে করেন 99 হবে। আরে কি আর কথা একটা শোনা যায় না, কত ধারা বলো সঠিকটা? পেনাল কোড 92 স্যার। 92। সঠিক স্যার। জি স্যার, জি স্যার। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কয়েকজন পুলিশ অফিসার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি খকে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তি আদায়ের জন্য প্রহার করেন, ফলে খ গুরুতর অসুস্থ অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়লে অতি যত্নের সহিত খকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ও পরে ও ব্যয়ভার নিজে বহন করেন। অর্থাৎ এগুলা কিন্তু প্রশ্ন আমার, এই প্রশ্নগুলো আমি 5 বছর আগে করছিলাম। 5 বছর যখন আমি চাকরিতে থাকি তখন এগুলা করছিলাম আসার সময়। ওই পড়াইতাম, এগুলা পড়াইতাম, এখন দেখি যে এগুলো আবার পরীক্ষা আসে, তো একটু দিলাম আর কি সবাই মিলে। তো আমি তো আর প্রশ্ন বানাইতে পারি না, রহিম, জব্বার, মতিন এগুলো তো আর বানাইতে পারি না। এগুলো হলো একটা থার্ড ক্লাস প্রশ্ন বানানো। স্যার এটা কি নির্যাতন হেফাজতে দিব না স্যার প্যানেল করে ধারা দিব না, স্যার এখানে স্যার? এটা পেনাল কোডের 330 ধারা হবে। ঠিক আছে স্যার। সামরিক বাহিনীর কোন সদস্য ধর্তব্য অপরাধ করলে অপরাধী গ্রেপ্তার এবং তার বিচার পদ্ধতি আলোচনা করেন। কত ধারায় গ্রেপ্তার করা যাবে? 320। 318 স্যার, 319। আরে বোঝো মিয়া করার দিন। সামরিক বাহিনী কোন ধর্তব্য অপরাধ করলে তাকে তো যে অপরাধ করবে সেই ধারা তাকে গ্রেপ্তার করা যাবে। কথাটা বোঝো নাই? সামরিক বুঝছি বাহিনীর কোন স্যার। সদস্য ধর্তব্য অপরাধ করলে গ্রেপ্তার এবং তার বিচার পদ্ধতি আলোচনা করো। এখন সামরিক বাহিনীর সদস্য ফেন্সিডিল সহ আটক হয়েছে, তুমি কি মামলা রেকর্ড না করে পারবা না ছেড়ে দিবা? মামলা করবো স্যার। মামলা রেকর্ড। হবে স্যার। একটা জিনিস আছে, তাকে তুমি আদালতের অনুমতি নিয়ে মার্শাল তাদের কোর্টে তাদের কাছে প্রেরণ করতে পারো। 100 কত? পিআরবি কততে বলা আছে সেনাবাহিনী গ্রেপ্তার করলে কাকে জানাতে হবে? 319 স্যার। 319। বিষয়ে লেখা আছে স্যার। একজন পুলিশ কর্মকর্তা কখন কি কারণে একজন গাড়ির চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আচ্ছা, বিনা পরোয়ানায় যাকে গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয় তার প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি? কত ধারা? স্যার 110 110। 110। তার মানে তার পরিবারকে জানাবেন, গাড়িটা কোথায় নিয়ে গেলেন জানাবেন, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, রাস্তায় গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র গাড়ির মধ্যে রাখা আবশ্যক? ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ফিটনেস। তারপরে ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন সনদ। এই 4টাই স্যার। আচ্ছা, নামক ব্যক্তি তার বাড়ির নিকটবর্তী পাহাড় থেকে মাটি কাটিয়ে নিয়ে তার বাড়ির পার্শ্ববর্তী ডোবা ভরাট করলো, তার অপরাধ কত ধারায়? 379। 379। আচ্ছা, নামীয় জেলে কারেন্ট জালের সাহায্যে নদী থেকে 20 কেজি ঝাটকা মাছ ধরে বাজারে বিক্রয় করলো, এটা কত ধারায়? এই কেন তো ব্যাপ এটা লেগে গেছে নাই? স্যার। মৎস্য, আছে স্যার। বিশেষ ক্ষমতা। আরে না, মৎস্য মৎস্য আইন আছে মরিয়া না? আছে স্যার। কত ধারা? বর্ষণে 3 ধারা হবে স্যার। এ ধারাটা আমার মনে নেই, এটা আমার মনে নেই। প্রশ্ন আমি করে দিয়ে দিছি। ক ফাত পাতিয়া
3 জোড়া বুনো হাঁস ধরে পাশে বিক্রয়ের জন্য নিলেন, ক খ 1 জোড়া বুনো হাঁস ক্রয় করে বাড়িতে এনে জবাই করে খাইলো, কার কি অপরাধ? এটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, জানো তো? জানি স্যার। শোনো, আইনের বই তোমরা তো সারা জীবন কিনবা না। ওই বিড়াল কুকুর মারে না, প্রাণী কল্যাণ আইন 2019 এটাও আছে, জানিয়ে রাখবা। যাই হোক, আমরা আর সামান্য একটু আলোচনা করব। ক নামক ডাক পিয়ন খয়ের নামে বিদেশ থেকে আসা একটি পার্সেল বিলি না করে নিজের বাড়িতে লইয়া যায়, এটা কত ধারা? 107। কত হবে এটা? 400 আত্মসাৎ হয়েছে 403। 407। এটা 407 হবে, কারণ সে তো বাহক। আচ্ছা, পুলিশ কি অবস্থায় গুলি ছুড়তে পারেন? গুলি ছোড়ার পর পুলিশের করণীয় কি? আচ্ছা, পুলিশ কোন অবস্থায় গুলি ছুড়তে পারেন? আমাদের গল্প শেষ। 153। 153। কোন কোন ক্ষেত্রে গুলি ছুড়তে পারেন? ক্ষেত্র হলো আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার প্রয়োজনে, বেআইনি ছাত্র রক্ষার প্রয়োজনে, আসামির পলায়ন রোধ করতে, এই তো নাকি? আচ্ছা, যাই হোক, আমরা শেষ করি। আগামীকাল সকাল 7টায় এই পাসওয়ার্ড আইডিতে ক্লাস হবে, তোমরা যথাসময়ে চলে আসো। আমাদের হবিগঞ্জ পার্টির মনে হয় ভাল লাগতেছে না আমার ক্লাসটা, এই জন্য আস্তে আস্তে সব কমে গেছে, তাই না বোরহানুদ্দিন? না স্যার, আছি স্যার, আছি স্যার, আছি স্যার। আচ্ছা, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এক একজন এক এক জায়গায় আছে স্যার। বুঝতে পারছি, হ্যাঁ, হলে আছে তো। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর আমাদের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত কি, এটাও জানা দরকার। না স্যার, এগুলো স্যার আপনার কথাগুলো পরীক্ষা হলে গেলে মনে পড়বে স্যার। পরীক্ষার হলে মনে থাকবে। আচ্ছা বোরহান, কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। এই একদিনে পড়ায় কি আর মুখস্থ হয় ভাই, কও? স্যার আপনি যে ক্লাসে আলোচনা করতেন ভাই, প্রায় সময় একটা প্রশ্ন স্যার, এটা আসছিল স্যার ইউনিট 4 শিখে স্যার। কনম একজন নারী দর্শকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য খনম একজন দর্শককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হ্যাঁ, গুরুতর এটা আহত আসছিল করেন। কয়েকবার, একবার না কয়েকবার আসছিল। স্যার এটা কি আর একটু আলোচনা করলে তো আমার জন্য উপকৃত হবে একটু স্যার। আচ্ছা, কালকে করবো, সকালে মনে করাই দিও। স্যার সকাল তো ডিউটি করবো স্যার, নাইট ডিউটি স্যার। ঠিক আছে, রেকর্ড শুনে নিও। তো সবাই ভালো থাকো, আল্লাহ ভালো রাখুক সবাইকে। বোরহান, তোমার আরো সাহেবকে সালাম দিবা। আর যারা আছে চেষ্টা করবে সবাই, রাত পোহালে পরীক্ষা, পাঞ্জেরি রাত পোহাতে কত দেরি, তাই না? স্যার, সবাই ভালো থাকো, একদম কাজ। সবাই ঠিক ভালো আছে স্যার। থাকো, ধন্যবাদ সবাইকে। ফ্যামিলিতে ফোন দিবেন স্যার।